গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় মানুষ আসলে কি পায় আর তার দৃষ্টিকোণ কি থাকে, মূলত মানুষকে কি বলা হয়, তার আড়ালে কি করা হয়, এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করা দরকার। কথায় কথায় আমরা বলি ছাড়ি যেটা আমার গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। এখন ব্যক্তি স্বাধীনতাটা আসলে মানুষকে, ব্যক্তিকে কোন জায়গায় নিয়ে যায়, কথাটা একটু মনোযোগ না দিলে হয়তো বুঝবেন না। ব্যক্তি স্বাধীনতাটাকে ব্যক্তিকে কোন জায়গায় নিয়ে যায়, এই কথাটা আমাদের বোঝা দরকার। কি বলেন? আপনাদেরকে গণতন্ত্রের কথা বলে না? বলে। আমাদের বাংলাদেশের সংবিধান গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, এই চারটা মতাদর্শে একটা মানুষকে জানাতে চায়। মানুষ কয়জন? একজন। মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক একজন নাগরিক। এই নাগরিকের জন্য মতাদর্শ কয়টা? চারটা। কয়টা? চারটা। এক ব্যক্তি যদি চারটা সামনে থাকে তার কি অবস্থা হয়, ঠিক এক ব্যক্তির জন্য যদি চারটা মতাদর্শ থাকে তার কি অবস্থা হতে পারে, এটা হলো প্রথম কথা। এখন আসে জনগণকে আইন প্রণয়নের ক্ষমতার দিক থেকে বিবেচনা করলে বলা যায় যে খিলাফত রাষ্ট্র ব্যবস্থাটা গণতান্ত্রিক নয়। কেননা গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় জনগণকে আইন প্রণয়ন করা এবং আইন কার্যকর করার ক্ষমতা দেওয়া হয়। গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় মানুষকে তিরস্কার করার ক্ষমতা দেওয়া হয়। গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় মানুষকে নিজের মতো করে চলার ক্ষমতা দেওয়া হয়, যেটাকে ইংলিশে বলা হয় ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতা। এটাকে, এই ব্যক্তি স্বাধীনতাটাকে আমাদের দেশের এক শ্রেণীর বেহায়া, নির্লজ্জ, বাংলায় বলা হয় কি নির্লজ্জ, আর উর্দুতে বলা হয় বেহায়া, যার কোনো হায়া নেই। কথা বুঝতে পেরেছেন? ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতাটা আমাদের দেশের এক শ্রেণীর মানুষকে বেহায়া বানিয়েছে। কিছু বলবেন? এটা আমার পার্সোনালি বিষয়, তোমার এখানে কথা বলার কি আছে? বলে না? কথা বলেন। ব্যক্তির ব্যক্তিগত পার্সোনাল বিষয় বলতে আসলে কিছু নেই, ওইটুকুই আছে যেটুকু সে নিজের মধ্যে সংরক্ষণ করে। কোনটুকু আছে? ব্যক্তির ব্যক্তিগত বিষয় ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত তার মেন্টালিটিতে আবদ্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত এটা কোনো না কোনোভাবে প্রকাশ না পায়, অন্যের দৃষ্টিগোচর না হয়, ততক্ষণ পর্যন্ত এটা ব্যক্তিগত বিষয় থাকে। অন্যথায় এরপরে ব্যক্তি প্রকাশ করার সাথে সাথে এটা ব্যক্তিগত বিষয় থাকে না। কথা ক্লিয়ার? যেমন মনে করেন আপনি একটা কাজ করবেন, মানসিকতা পোষণ করেছেন, কাজটা কোনো না কোনো ভাবে হয় আপনার পরিবারের সাথে রিলেটেড, অথবা আপনার সমাজের সাথে রিলেটেড, অথবা আপনার রাষ্ট্রের সাথে রিলেটেড। কাজ করার সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আপনি নিয়েছেন এবং আপনি পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কাজটা অ্যাপ্লাই করার আগ পর্যন্ত ব্যক্তিগত থাকে। অ্যাপ্লাই করার পর এটা ব্যক্তির সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে এটা সম্পৃক্ত হয়ে যায়, তখন কি আর এটা ব্যক্তিগত থাকে? কথা বলে থাকে? থাকে না। সুতরাং প্রাইভেসি বলতে আসলে কিছু নেই, পার্সোনালিটি বলতে আসলে কিছু নেই, ফ্রিডম বলতে আসলে কিছু নেই। তার কারণ কোন ব্যক্তি নিজেকে নিজের মতো করে পরিচালনা করার ক্ষমতা আসলেই রাখে। তাহলে আসেন, কিছুক্ষণ আগে একটা শব্দ বলেছি, বেহায়া, নির্লজ্জ। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যদি বলে যে তুমি পর্দা করো না কেন, মনে করে একটা ছেলেকে বলবো যে তুমি ভিতরে কেন প্রবেশ করলে, তুমি তো পর্দা মেনটেন করা দরকার, এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনার কি সমস্যা? অথবা কোনো মেয়েকে বললেন সে হাফ প্যান্ট পরে অথবা হিজাব ছাড়া দেহ প্রদর্শন করে, প্যান্ট পিন প্রদর্শন করে বিদ্যালয়ে বেরিয়েছে অথবা কোনো অনুষ্ঠানে গিয়েছে, আপনি তাকে বললেন যে তুমি তো একটা মেয়ে মানুষ, তোমার হায়া থাকা দরকার, তোমার ভদ্রতা থাকা দরকার, যে তুমি শরীর ঢেকে
তোমার সৌন্দর্যতাটাকে তুমি আড়াল করে পুরুষের কাছ থেকে তুমি এটাকে গোপন রেখে তুমি করছো না, তুমি কেন প্রদর্শন করেছ? সে বলে কি, বেহায়া বলে কি, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি কিভাবে চলবো, তোমার দৃষ্টি খারাপ, তুমি এদিকে তাকাও কেন, বলে কিনা? আরে তুমি যে মানুষের দৃষ্টি খারাপ সেটা বলছো, মানুষ কেন তাকায় তুমি যে বলছো? মানুষকে দৃষ্টি নিয়ন্ত্রণের কথা আল্লাহ তাআলা বলেছেন, কালিয়া মুতুমিনা বসারিহিম, তোমরা দৃষ্টিকে কি করো, অবনত করো। অর্থাৎ কোন বেহায়া যদি তোমার সামনে পড়ে যাও, সাথে সাথে তুমি দৃষ্টিকে কি করো, অবনত করো। ও বেহায়া, তোর কাছে তো আমার দৃষ্টি নিক্ষিপ্ত হয়ে গেছে, এরপরে তো আমি দৃষ্টি কি করলাম, সংযত করলাম, কিন্তু তুমি কেন বেহায়ার মতো নির্লজ্জের মতো তুমি রাস্তায় নেমেছো? কথা ক্লিয়ার? প্রিয় ভাইরা, আসুন আমাদের আলোচনার বিষয় সেটা না। আমাদের আলোচনার বিষয় গণতন্ত্র মানুষকে কি দিতে চায়। আসুন, যেখানে জনগণই তাদের ইচ্ছা অনুযায়ী কোনো বিষয়কে অনুমোদন দেয়, নিষিদ্ধ করে এবং উৎসাহিত করে। মনে করেন আপনারা সবাই বলছেন সোনারগাঁয়ের সকল মানুষ, যে এলাকায় মদ বিক্রির লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না, এই সিদ্ধান্তে আপনারা কি করলেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য বসলেন। মনে করেন গোটা সোনার মধ্যে 20 লক্ষ মানুষ, এর মধ্যে 20 লক্ষ মানুষের মধ্যে 18 লক্ষই সাপোর্ট করলো, গণতান্ত্রিক মত প্রকাশ করলো যে না, মদের ব্যবসা করার লাইসেন্স দেওয়া যেতে পারে। তাইলে দেখেন, ব্যক্তি তার স্বাধীনতায় মত প্রকাশ করেছে, আর 20 লক্ষ মানুষের মধ্যে 18 লক্ষই কি পক্ষে রায় দিয়েছে। তাহলে কি মদ হালাল হয়ে গেল? কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় মদের উৎপাদন আর মদ বিক্রি অথবা মদ গ্রহণ করার একটা লাইসেন্স তো পেয়ে যায়, পাই কিনা? এটার নাম ফ্রিডম, এটার নাম কি? ব্যক্তি স্বাধীনতা। এখন এই ব্যক্তি স্বাধীনতা মধ্য দিয়ে ব্যক্তি কি হয়, লাগামহীন হয়। একটা গরুর গলায় যদি রশি থাকে, তাহলে আপনি বেঁধে রাখতে পারেন নির্দিষ্ট জায়গায়, আর আপনি যখন গরুকে বাঁধবেন তখন স্বাভাবিক নিয়মে লক্ষ্য করবেন আশপাশে কোনো ফসলের গাছ আছে কিনা, ফলের গাছ আছে কিনা, নষ্ট করতে পারে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে কিনা, এটা রেখে লক্ষ্য রেখেই আপনি কি গরুর খুঁটি কাটেন। আর রশির আওতায় থেকে এই গরু যতটুকু সম্ভব তার নির্ধারিত পরিমণ্ডলের মধ্যে সে ঘাস খায় কিনা। কিন্তু যিনি খুঁটি কেটেছেন তিনি ওটুকু লক্ষ্য করে কি খুঁটি কাটেন, যাতে কোনো ফসল বা ফলের গাছ বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস নষ্ট করতে না পারে। কিন্তু ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতাটা গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় ব্যক্তিকে এমনভাবে দেওয়া হয় তার লাগামটা আর কোনো জায়গায় বাধা থাকে না, কোনো জায়গায় বাধা থাকে না। আপনি যদি সুন্দর যৌবনে পা রাখা কোনো মেয়েকে যদি বলেন যে মা তুমি আমার মেয়ে, আমার ঘরে জন্ম নিয়েছ, এটা ঠিক, তুমি এখন অনেক বড় হয়েছো, তুমি অনেক কিছু বলো, আমি তোমার সিদ্ধান্তে হাত দিতে চাই না, তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবে তোমার জীবন গঠন করো। কোনো মা আর বাবা যদি তার সত্য যৌবনে পা রাখা ছেলে বা মেয়েকে কথা বলে, আপনি বলেন এই যুবক অথবা এই যুবতীর চরিত্র আর ভদ্রতা নষ্ট হতে কি কোনো টাইমের ব্যাপার আছে? কথা বলেন, আপনি আপনার সত্য যৌবনে পা রাখা কোনো যুবক ছেলে বা মেয়েকে এই কথা বলতে পারবেন? কথা বলেন, কোন মা বাবা বলতে পারবেন? পারবেন না। গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা অথবা ফ্রিডম নামে এই সুযোগ দেওয়া হয় যে সমাজ এবং রাষ্ট্রে তুমি কি ঘুষখোরকে ভোট দিবা নাকি ডাকাতকে ভোট দিবা, কোন স্বৈর শাসককে ভোট দিবা না কোন স্বৈরাচারকে ভোট দিবা, যারা শোষণ করতে পারে এমন কাউকে ভোট দিবা নাকি যারা জুলুম করতে পারে এমন কাউকে ভোট দিবা, নাকি কোনো ভালো মানুষকে ভোট দেবা? এই ক্ষমতা ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতায় গণতান্ত্রিক ব্যবস্থায় এটা ব্যক্তিকে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? এ কারণেই দেখা যায় আমাদের দেশে নির্বাচন ব্যবস্থায় যাদের ক্ষমতা আছে, গায়ের বল আছে, বেশি শক্তি আছে, দলের বল আছে, লোক লাগিয়ে দিয়ে তাদের ভিন্ন পথের লোকদেরকে আউট করে দেয়, কেন্দ্র দখল করে, ভোটবাজি করে, ভোট চুরি করে, আছে না নেই? এটা হলো ব্যক্তি স্বাধীনতা, ফ্রিডমের একটা রেজাল্ট। কিসের রেজাল্ট? গণতান্ত্রিক রেজাল্ট।
কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিকে সে স্বাধীনতা দেওয়া হয়েছে, কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না। এই জন্য যারা ইমানদার নয় তারা জানে যে মুসলিমরা গণতন্ত্রকে এর প্রকৃত চেহারায় গ্রহণ করবে না। যারা কি অমুসলিম লোক তারা জানে যে মুসলিমরা কখনো গণতন্ত্র গ্রহণ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এ কারণে সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ এবং রুশ সাম্রাজ্যবাদ, তারা একথা বলে মুসলিম বিশ্বে গণতন্ত্রের বিস্তার ঘটাতে চেয়েছে যে তারা বলে গণতন্ত্র শুধু শাসক নির্বাচনের ক্ষেত্রে একটা পদ্ধতির নাম শুধু গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থা চায়, গণতন্ত্র কোন চরিত্রের লোককে চায়, গণতন্ত্র শাসন ব্যবস্থায় কোন ধরনের শাসন ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় এ কথা তারা বলে না। তারা বলে জাস্ট গণতন্ত্র হলো একটা নির্বাচন পদ্ধতি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই কথাগুলো ইমানদার হিসাবে আপনারা যদি মনে করেন যে আমার আখেরাত আছে, কি আছে? আমার আখেরাত আছে, আমি কাকে ভোট দেই কাকে ভোট দেই না, আমি কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করি কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করি না, আমি ইসলাম চাই না গণতন্ত্র চাই ইত্যাদি বিষয়েও আমাকে আখেরাতে জিজ্ঞেস করা হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন বা ধর্ম কি, ওয়া মান হাযার রাজুল, আল্লাহ রাসূলের চেহারা দেখিয়ে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে। এখন আপনি যে বললেন আমি কোন ধরনের শাসন ব্যবস্থা চাই এটাও জিজ্ঞেস করা হবে, এই প্রশ্ন তো এখানে নাই। আসলে কি আছে? আছে। বলা হবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, অর্থাৎ তোমার জীবন পরিচালনায় তুমি কোন ধরনের জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছ, তুমি কি গণতন্ত্র গ্রহণ করেছ নাকি তোমার জীবন পরিচালনায় ব্যক্তিগত জীবন ছিল, তোমার জীবন পরিচালনায় সামাজিক জীবন ছিল, তোমার জীবন পরিচালনায় রাষ্ট্রীয় জীবন ছিল, তোমার জীবন পরিচালনায় আন্তর্জাতিক জীবন ছিল। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই জীবনটাকে পরিচালনা করার জন্য তুমি কি গ্রহণ করেছো? ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, কোন ধরনের ধর্মকে তুমি বেছে নিয়েছিলে? এখন বলেন প্রশ্ন আছে না নাই? আছে? আছে। পার পাবেন না, পার পাবার জন্য সুযোগ নাই। ওয়া মা দীনুকা মানে তোমার ধর্ম কি ছিল বলো। ধর্ম মানে শুধু মসজিদে সেজদা দেওয়ার নাম নয়, ধর্ম মানে রাষ্ট্র পরিচালনাও, ধর্ম মানে হলো শুধু যাকাত দেওয়া নয়, বরং ধর্ম মানে হলো রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিকে পরিচালনা করা। ধর্ম মানে শুধু কোর্ট কাচারি নয়, বরং ধর্ম মানে হলো ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করা। ধর্ম মানেই শুধু মরে গেলে ইমাম সাহেবকে জানাজা দিয়ে দাফন করার নাম নয়, বরং এই ব্যক্তিটা গোটা জীবন কিভাবে পরিচালনা করেছে এটার নাম ধর্ম, এটার নাম জীবন ব্যবস্থা। প্রিয় ভাইরা, এই জন্য এভাবেই তারা বলে যে গণতন্ত্র হলো যা সেটা নির্বাচন পদ্ধতি, অন্য কিছু নয়। এভাবে তারা মুসলিম উম্মাহকে প্রতারিত করেছে। মুসলিম উম্মাহকে শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে মেনে নিতে তারা প্ররোচিত করেছে। শুনেন, গণতন্ত্র যদি গ্রহণ করেন তাহলে আপনি নিজের স্বাধীন মতো চলতে পারবেন, নিজের মত প্রকাশ করতে পারবেন। দেখেন না কিভাবে গত 16 বছর মত প্রকাশ করেছে। কি গত 16 বছর কি বাংলাদেশকে গণতন্ত্র বিদায় দিয়েছিল? মোটেও না। গণতন্ত্র ছিল, কিন্তু গণতন্ত্রের হালুয়া রুটি আপনাদেরকে ঠিকঠাক মতো খাওয়াইছে। খান নাই? হ্যাঁ, এখনো খাওয়ায়। তার মানে কি গত 54 বছর যাবৎ খাচ্ছেন। এর আগে পাকিস্তানিরা খাওয়াইছে, এর আগে ব্রিটিশ খাওয়াইছে। সুতরাং এ পর্যন্ত শুধু খাচ্ছেন, খাওয়া কবে বন্ধ করবেন? গণতন্ত্রের হালুয়া রুটি আর কত খাবেন? আর কত খাবেন? আসুন, মুক্তির মিছিলে আসুন, সত্য জীবন ব্যবস্থায় আসুন। যদি মুসলিম হন, যদি আপনি মুসলিম হন তাহলে আপনার জন্য আমার কথা,
যদি আপনি বলেন যে না আমি ইসলাম মানি না, তাহলে আপনার জন্য আমার এই কথা নয়। কথা বুঝতে পেরেছেন? আমার কথায় কারো গা জ্বলে উঠবে আমি মনে করি না, কেননা আমি বলছি মুসলিমদের জন্য। যারা নিজেকে মুসলিম মনে করে আমার কথা তার জন্য। আমি যা বলছি এগুলো কি ইসলামের কথা নয়, এগুলো কোরআনের কথা। এজন্য মুসলিম দেশসমূহ ইতিমধ্যে প্রকৃত রাজতান্ত্রিক কিংবা প্রজাতান্ত্রিক ব্যবস্থার মোড়ক, এই মোড়কে বিভিন্ন শৈল শাসকদের শৈল শাসনের নিচে নানাভাবে অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে। এগুলোর মাধ্যমে সেই সাথে মুসলিম বিশ্বের জনগণের আবেগ অনুভূতি প্রচন্ডভাবে অবদমিত রাখা হয়েছে। তাই ভূমিগুলোতে এ সমস্ত রাষ্ট্রগুলোকে নতুন শাসক নির্বাচনের পদ্ধতি হিসেবে গণতন্ত্রের বিস্তার ঘটানো সহজ হয়েছে। এ কারণে মানুষের কাছে গণতন্ত্রকে এমনভাবে রুটি কলার হালুয়া রুটি হিসাবে উপস্থাপন করা হয়েছে, মনে হয় যেন গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে। গণতন্ত্রের ব্রিটিশের শাসনের সময় 200 বছরে মানুষকে মুক্তি দিতে পারেনি। 47-এ যখন ব্রিটিশ বিতাড়িত হয়েছে, আমরা ভাবছিলাম পশ্চিম আর পূর্ব পাকিস্তানে মুসলিম ভাই ভাই হিসাবে আমরা একটু সুন্দরভাবে ভাতৃত্বের বন্ধনে থাকি। যদি পশ্চিম পাকিস্তানি আর পূর্ব পাকিস্তানিরা মেরুজলে ভাতৃত্বের বন্ধনে থাকতো, এতদিনে আপনারা মহাভারতকে কব্জা করে নিতে পারতেন। বুঝতে পেরেছেন? গোটা সাবকন্টিনেন্ট হতো সারা পৃথিবীর ইসলামের শাসনকর্তার রাজধানী। মুসলিমরা আধিপত্য বিস্তার করত, গোটা পৃথিবী মুসলমানদের আদর্শ লালন করত। ছিলেন বাঘের বাচ্চা, হয়ে গেছে বিড়াল। ভাগ করো, শাসন করো, এ নীতি দিয়েছে কে? ব্রিটিশ দেখছে আমরা তো চলে যাচ্ছি, গোটা উপমহাদেশ কলকব্জায় রেখে শাসন করেছে না, আমরা তো চলে যাচ্ছি। বিশাল রাষ্ট্র যদি একসাথে তারা থাকে, তাহলে গোটা ব্রিটেন এবং গোটা আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সবকিছুকেই তারা কব্জা করে নিতে পারবে। কেননা মুসলমানদের ইউনিটি অনেক শক্তিশালী। কোরআনে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই ভাই। সুতরাং এই মন্ত্রে যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারে, এ মন্ত্রে যদি মুসলমান শক্তি সঞ্চার করতে না পারে, তো গোটায় জায়গায় পথে মুসলমান মার খাবে। মুসলমানের লাশ যেখানে সেখানে ঝুলবে, আমরা দেখতে পাবেন। অতীতে ব্রিটিশ দেখাইছে, আর বর্তমানে আপনারা দেখছেন। সত্য বলবেন, আপনার লাশ ঝুলবে গাছের ঢালে। প্রিয় ভাইরা, আসুন এভাবে তারা গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনাকে সযত্নে এড়িয়ে যায়। যে গণতন্ত্র আসলে মানুষকে কি দিতে চাই, তাকে এড়িয়ে যায় না। গণতান্ত্রিক ব্যবস্থাটা জাস্ট একটা নির্বাচন ব্যবস্থা। এই জন্য এগুলো হলো জনগণ কি করে, যখন মূলত গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় জনগণ কোন ধরনের সরকার ব্যবস্থা চায়, সেটাকেই কি করে নির্বাচন করে। কোনো চোর বাটপার, কোনো স্বৈরাচার ক্ষমতায় যাবে, নাকি কোনো ভালো মানুষ যাবে, ভালো নীতি আদর্শ যাবে, এটা জনগণ কি করে বাছাই করে গণতান্ত্রিক পদ্ধতিতে। সে কথা কিন্তু বলা হয় না। মনে হয় যেন আপনার আসনে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা দাঁড়িয়েছে, সে কমিউনিস্ট। কয় না, লোকটা তো অনেক ভালো, তাকে ভোট দেওয়া যায়। লোকেরা ভোট দেবেন না, এই লোক কোন আদর্শের রাজনীতি করে সেটা দেখবেন। কথা বুঝতে পেরেছেন? সুন্দর একটা পানির ট্যাঙ্ক দেখলে এখান থেকে পানি নেবেন না, আগে দেখবেন এই ট্যাঙ্কে পানি জমা করে যে এটা কি বিষের পানি, বিষ মেশানো পানি, নাকি সুন্দর টিউবওয়েলের পানি। বোঝেন নাই? সুন্দর ট্যাঙ্ক দেখলেই এখানে বাসা বাড়িতে পানির সুন্দর দিবেন না। ব্যক্তির গাড়ি যত লম্বাই হোক, ব্যক্তিকে দেখতে যত ভালো মানুষই মনে হোক, এই ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না সহজেই। বিবেচনা করতে হবে এই ব্যক্তি কোন আদর্শের রাজনীতি করে। এই লোক যদি আমার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, সে আমার জন্য গণতন্ত্র নিয়ে আসবে না ইসলাম নিয়ে আসবে, সে কোন দলের রাজনীতি করে সেটা দেখতে হবে। মনে রাখবেন, ইসলাম শব্দটা যেখানে সেখানে সংযুক্ত করে দিলে ইসলামী হয়ে যায় না। কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা, দুর্ভাগ্যবশত কিছু ইসলামী চিন্তাবিদ
যাদের মধ্যে কিছু ওলামাও আছেন, তারা সৎ কিংবা অসৎ নিয়তে এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। সত্য কি মিথ্যা? কথা বোঝেন না? এই গণতন্ত্রের মধ্যে আছে না এই ধরনের লোক, ইমান বিক্রি করে ফেলছে তারা। এজন্য যদি তাদের কাছে গণতন্ত্র সম্বন্ধে জানতে চাওয়া হয়, তাহলে তারা বলেন এটা শাসক নির্বাচনের একটা পদ্ধতি মাত্র। আর এদের মধ্যে যারা অবিশ্বাসী অর্থাৎ অমুসলিম, তাদের মধ্যে মুসলিমদের সাথে প্রতারণা করতে চায় তারা। সুতরাং গণতান্ত্রিক মতবাদ প্রচার প্রসারের ক্ষেত্রে গণতন্ত্রের প্রকৃত অর্থটি তারা সবসময় এড়িয়ে যায়। যে গণতন্ত্রের মতো কোন ধরনের শাসন ব্যবস্থা চায় সেটা তারা এখানে তুলে ধরে না। এই জন্য মনে রাখতে হবে পরিষ্কার ভাবে যে জাতীয়তাবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন আর গণতন্ত্র বলেন, এটা মানুষকে কখনো মুক্তি দিতে সক্ষম নয়। মানুষের মধ্যে সুবিচার নিশ্চিত করতে সক্ষম নয়। মানুষের মধ্যে কখনো ইনসাফ কায়েম করা সক্ষম নয়। দফত দরিদ্র নিরীহ মানুষের অধিকার বুঝে দিতে গণতন্ত্র কখনো সক্ষম নয়, সমাজতন্ত্র কখনো সক্ষম নয়। পৃথিবীতে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সুন্দর একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। এটার নাম কি? ইসলাম। যারা বলবে যে আপনি ধর্মের নামে এখানে রাজনীতির কথা বলেন কেন, তার কানটা মোচড়াই আস্তে করে বাইরে করে দেবেন যে তুমি কি মুসলিম? তুমি মুসলিম না। ইসলাম ধর্মে যদি অর্থনীতি না থাকে, এটা কোনো জীবন ব্যবস্থাই হতে পারে না। ইসলাম ধর্মে যদি রাজনীতি না থাকে, এটা কোনো জীবন ব্যবস্থাই হতে পারে না। সুতরাং ধর্মের নামে রাজনীতি, এই ধরনের বুখাস কথাবার্তা, এ ধরনের অন্য কথাবার্তা কে শিখাইছে তোমাকে? কানটা মোচড়াইয়া হয় বুঝাইয়া দিবেন, নাইলে বের করে দিবেন। ফটকামি করবে, খাড় মটকাইয়া দিবেন যে ইসলাম শিখে আসো তুমি যদি মুসলিম হও। ইসলাম শিখে আসো তুমি যদি মুসলিম হও। ধর্মের নামে রাজনীতি, এই কথা তোমাকে কে শিখিয়েছে? আমরা ওই ইসলাম মানি না যে ইসলামে রাজনীতি নেই। আমরা ওই ইসলাম অনুসরণ করি না যে ইসলামে অর্থনীতি নেই। আমরা ওই ইসলাম নিয়ে জীবনযাপন করি না যে ইসলামে রাষ্ট্র ব্যবস্থা নেই। ইসলাম শিখো। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মোটা ডিগ্রি নিয়ে এসেছ, ইসলাম তো শিখো নাই, একটা বলদ হয়েছ। তাম দুনিয়ার সব ডিগ্রি আছে, কোরআনের জ্ঞান নাই, সে একটা বলদের মতো মানুষ। এই ধরনের বলদরাই সমাজের মানুষকে শোষণ করে। আমার কথায় মনোকষ্ট নেওয়ার কিছু নেই। আমি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য কথা বলছি। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বিশ্ববিদ্যালয়ের মোটা ডিগ্রি অর্জন করেন, কোনো দুঃখ নাই, কিন্তু কোরআন শিখবেন, ইসলাম শিখবেন। ইসলাম শিখতে হবে, ইসলাম বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানার তৌফিক দান করুন। ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে জানার তৌফিক দান করুন। এবং আগামী দিনে আমরা একটা সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা চাই। নাগরিক হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে সুন্দর রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা রাখা। এটা কার দায়িত্ব? রাষ্ট্রের বসবাসকৃত জনগণের দায়িত্ব। যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষ তার অধিকার ফিরে পাবে, যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষ ন্যায় বিচার পাবে, যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষ মানুষ হিসেবে বসবাস করতে পারবে, যে রাষ্ট্র ব্যবস্থায় ধনী শ্রেণীর লোকেরা গরিবদেরকে নির্যাতন করবে না, শোষণ করবে না, যে রাষ্ট্র ব্যবস্থায় আদালতে দরিদ্র মানুষগুলো বিচার দিয়ে যেন ন্যায় বিচার পায়, যে রাষ্ট্র ব্যবস্থায় ধনীরা মোটা অঙ্কের টাকা দিয়ে বিচারক এবং বিচার ব্যবস্থাকে যেন কিনতে না পারে। কি বলেন? আমরা কি এরকম রাষ্ট্র ব্যবস্থা চাই? যদি ভাই এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আপনারা না চান, তাহলে অতীত জুলুমের শিকার হয়েছে। এখানে আমি নিজেই দেখতে পাচ্ছি, এখানে অনেক ভাইরা আছে যারা রাতের বেলায় নিজের স্ত্রী সন্তানদের সাথে ঘুমাতে পারেন না। আসলে দিনকে দিন, বছরকে বছর স্ত্রী আর সন্তানদের চেহারা দেখে না। এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা কি আপনারা চান? আপনারা একটা মানুষ বিয়ে করে স্ত্রী সন্তানের সাথে থাকবে, পরিবারের সাথে থাকবে, বৃদ্ধ পিতামাতার খবর নেবে, খোঁজখবর নেবে, সেবা করবে, এমন এক রাষ্ট্র ব্যবস্থা আর রাজনীতি ব্যবস্থা আমরা যাতা করে
কে কে চান না দেখি? যারা যারা চান না এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা তারা হাত তুলে, হাত তোলা। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে স্বাভাবিক এক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা